রাবেয়া চৌধুরীর ডাক শুনে তীব্র হন্তদন্ত হয়ে নিচে নামল। নিচে নামতে দেখলো একজন মাঝবয়সী লোক হাতে বই নিয়ে সোফায় বসে বই পড়ছে। সাথে বসে আছে একটা মেয়ে। মেয়েটা সুন্দরী, বেশ সুন্দরী। গায়ের গড়ন, রংবিন্যাস সব কিছু যেন প্রকৃতি তাকে ঢেলে দিয়েছে। খোলা চুল, মাথায় চুলের গাজরা, চোখে নীল রঙের চশমা, হালকা লাল লিপস্টিক রং ঠোঁটে আভা দিচ্ছে। অবশ্য এটা লিপস্টিক নাকি মেয়েটার ঠোঁটের রং এরকম বোঝার উপায় নেই। তীব্র ওর পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে নিচে নামলো। রাবেয়া চৌধুরী তীব্র হাত ধরে টেনে ওদের সামনে নিয়ে গেলেন। অতি উৎসুক কণ্ঠে মেয়েটার দিকে তাকিয়ে বলতে লাগলেন, আরোহী, দেখ তো চিনতে পারিস কি না? মেয়েটা কিঞ্চিত হেসে উঠল, ঠোঁটের কোণে হাসির আভা ফুটে উঠল। বাহ, মেয়েটাকে হাসলে দারুণ মানায়। হাসি হাসি কণ্ঠে বলল, তীব্র ভাইয়া না? রাবেয়া চৌধুরী, সেই ছোট্ট থাকতে দেখেছিলি, আমি তো ভাবলাম চিনতেই পারবি না। আরোহী, কী যে বলো না, তীব্র ভাইয়াকে চিনব না? তাও আবার আমি? তীব্র, কেমন আছিস আরোহী? আরোহী, ভালো, তুমি কেমন আছো? তোরা কথা বল, আমি চা নিয়ে আসি বলে রাবেয়া চৌধুরী চা বানাতে চলে গেলেন। তীব্র, ভালো। তো এবার কদিনের ছুটি পেয়েছিস? পুরো 1 মাস। একা বসে বসে বোর হচ্ছিলাম, তাই চলে আসলাম। খুব ভালো করছিস। ভাইয়া, নন্দিতা ভাবি কোথায়? ও একটু কাজে বাবার বাড়িতে গেছে, চলে আসবে কাল পরশু। মিথ্যে বলল? চলো ছাদে যাই, এখানে ভালো লাগছে না বসে থাকতে। তোমার ছাদের পাশে ওই ছাতিম গাছটা আছে না? আছে। ওই গাছটার কথা এখনও মনে আছে তোর? থাকবে না কেন, ওখানেই তো আমার। বাদ দাও, চলো ঘুরে আসি। আঙ্কেলের সাথে একটু কথা বলতে দে। বাবা এখন কথা বলবে না, গভীর মনোযোগ দিয়ে বই পড়ছে, ডিস্টার্ব করা নিষেধ। আরোহী তীব্রের হাত ধরে টেনে ছাদে নিয়ে গেল। আরোহীর বাবা আহনাফ চৌধুরী বইয়ে মুখ গুজেই রইলেন। তিনি প্রচুর বই পড়েন। রিটায়ারের পর বই পড়া তার নেশা হয়ে দাঁড়িয়েছে। খাওয়া, ঘুম, প্রকৃতির সাড়া দেওয়া ছাড়া বাকি সব সময় বই পড়ে কেটে দেন। দুপুরের কড়া রোদ ভেঙে কালো মেঘ জমতে শুরু করেছে। আশেপাশে ঠান্ডা বাতাস ছেয়ে গেছে। আর ওই ছাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে। তীব্র পকেটে হাত দিয়ে তাকিয়ে আছে ছাতিম গাছটার দিকে। আরোহী বলে উঠল, তীব্র ভাইয়া, মনে আছে এই গাছটার কথা? এসব কথা এখন তুলছিস কেন? আচ্ছা, তোর পড়াশুনো কেমন চলছে? মোটামুটি চলছে। তখনই পেছন থেকে আরোহী, কখন আসলে তুমি? বলতে বলতে সামনে আসলো আরোহী ভাবি। আরোহী জড়িয়ে ধরে বলল, এই ভাবি, এক্ষুনি আসলাম। তুমি তো এখন আরও সুন্দর হয়ে গেছো ভাবি। হা, দেখতে হবে না কার ভাবি? নিচ থেকে রাবেয়া চৌধুরী আরোহীকে ডাকলেন। আরোহীর ইচ্ছে করছে না যেতে, তবুও বাধ্য হয়ে নিচে গেল। আরহা তীব্রের একদম পাশাপাশি দাঁড়ালো। তাচ্ছিল্যস্বর বলল, কী ছেটো ও দেবরজি, বউকে আনোনি এখনও? তীব্র চুপ করে রইল। আহারে, তোমাকে দেখে না আমার খুব কষ্ট হয় জানো। ভালোবাসার মানুষকে তুমি কখনো ধরে রাখতে পারলে না। তীব্র পাশ কাটিয়ে চলে গেল। বাইকের চাবিটা নিয়ে রওনা দিল নন্দিতার রাগ ভাঙানোর জন্য। একটা চেষ্টা করতে। রাগ হলে সেটা ভাঙা যায়। ভুল ধারণা শেকড় থেকে অনেক গভীর। সেটা কি সহজে ভাঙতে পারবে তীব্র? দরজায় মিহি টোকা পড়েছে। আসমা বেগম দরজা খুলতে নন্দিতাকে দেখে তার আনন্দের সীমা রইল না। নিজের মেয়েকে অনেক দিন পর দেখে জড়িয়ে ধরলেন। নন্দিতাকেও নিজের কষ্টে কিছুটা আড়াল করে মায়ের সাথে আহ্লাদি হয়ে যায়। কিরে মা, হঠাৎ করে জামাই কোথায়? ও আসেনি কেন? কেন, তুই একাই এসেছিস নাকি? আয় ভেতরে আয়। শরীরের কি অবস্থা? খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস বোধহয়। হাত মুখ ধুয়ে আয়, আজ আমি খাইয়ে দেব। নন্দিতা কিছু না বলে চুপচাপ নিজের ঘরে চলে যায়। ফ্রেশ হয়ে বিছানায় বসতে আসমা বেগম হাতের প্লেটের খাবার সাজিয়ে উপস্থিত হলেন। কাছে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কতদিন হলো খাইয়ে দেই না নন্দু। তোর ঠোঁট ফুলা কেন, ব্যথা পেয়েছিস? ও কিছু না মা, এমনি একটু লেগেছে। তুমি খাইয়ে দাও, তোমার হাতে অনেক দিন খাইনি। আসমা বেগম যত্ন করে মেয়েকে খাবার তুলে দিচ্ছে। নন্দিতা এই স্নেহে হাউমাউ করে কেঁদে উঠল। আসমা বেগম নন্দিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর নন্দিতা নিজেকে সামলে নেয়। আসমা বেগম মিহিস্বরে বলে, তোকে কি ও বাড়িতে কষ্ট দেয় নন্দু? নীরবতার পর, কী হলো বল, ওরা কি তোকে কষ্ট দেয়? হঠাৎ এখানে আসলি, সাথে জামাই এলো না, ঘটনাটা কি বলবি? বাবা কোথায় মা? বিষয়টা এড়িয়ে গিয়ে, বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে। বলতে বলতে রহিম মিয়া খরচের ব্যাগটা রেখে ডাকছে, আসমা আসমা। আসমা বেগম বললেন, ঘরে কে এসেছে দেখো, কে এসেছে। কে এসেছে বলতে বলতে রহিম মিয়া ঘরে ঢুকে নন্দিতাকে দেখে চকচক চোখে বললেন, নন্দু মা, কখন এসেছিস মা? এই তো এক্ষুনি এসলাম বাবা, তুমি তো ঘেমে গেছো, এখানে বসো। জামাই আসেনি? বিছানায় বসতে বসতে বলল, না। নন্দিতা নীরব কণ্ঠে বলল। নন্দিতা শুয়ে শুয়ে চোখের জল ফেলছে। ফোনের রিং বেজেই চলছে। নন্দিতা ফোন তুলছে না। ফোনের স্ক্রিনে
তীব্র নামটা বারবার জ্বলে উঠছে। বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে গেল নন্দিতা। ব্যালকনি দাঁড়িয়ে ফোনটা রিসিভ করে নিচে রাস্তায় তাকালো। দেখলো তীব্র রাস্তার পাশে চায়ের দোকানটায় বসে চা খাচ্ছে আর ফোন কানে রেখে ব্যালকনির দিকে তাকিয়ে আছে। নন্দিতা ফোন রিসিভ করে রাগী কণ্ঠে বলল, কী সমস্যা, কি ফোন দিছো কেন? আমার বউকে ফোন দিয়েছি, এতে সমস্যা কি? লজ্জা করছে না এসব বলতে? নন্দিতা, তুমি যা ভাবছো তেমন কিছুই না। আমায় বলতে দিলে তবেই তো বলবো, তাই না? আমার শোনার কিছু নেই। কখনো ফোন করবে না, নেভার এভার। এই ফোন কাটবে না বলে দিলাম। নইলে কিন্তু কি? নইলে আমি কি করব তা তো জানোই। এখান থেকে এসে একটা গাড়ির সামনে দাঁড়িয়ে যাব। এসব বলে আর আমায় প্রভাবিত করতে পারবে না। সব অধিকার শেষ হওয়ার দিন এসে গেছে তীব্র। সব কিছু থেকে আপনাকে মুক্তি দিব আমি। বলেই ফোনটা কেটে দিল নন্দিতা। কেটে দিয়ে ঘরে আসলো। যতবার নন্দিতা রাগ করে বাবার বাড়ি এসেছে ততবার তীব্র এসে তার রাগ ভাঙিয়ে নিয়ে গেছে। কিন্তু এবারে যে রাগ না, এটা সন্দেহ। সন্দেহ সহজে যায় না, থেকে যায়, একটু একটু করে ভাবায়, কষ্ট দেয়, শেষ করে দেয় মনের সকল অনুভূতি। একটু পর কিছু লোকের চেঁচামেচি অস্পষ্ট স্বরে তার কানে এলো। মনে মনে ভাবলো, তীব্র আবার কোনো পাগলামি করলো না তো? বিছানা থেকে ধরপড় করে উঠে ব্যালকনিতে দাঁড়াতে দেখলো নিচে কিছু লোক গোল হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় পাশ দিয়ে লাল তরল বয়ে যাচ্ছে। রক্ত নয় তো? তীব্রর কিছু হয়ে গেল না তো? মুহূর্তে বুকটা ধক করে উঠল। চারিদিকে শূন্যতা অনুভব করলেও দৌড়ে নিচে নামলো। যে দোকানটায় তীব্র চা খাচ্ছিল সেখানে থেকে লোকগুলি এক এক করে সরে দাঁড়ালো। নন্দিতা কাছে গেতে তীব্র মাটিতে লুটিয়ে পড়ছে। মাথার পাশ দিয়ে রক্তের স্রোত বইছে। নন্দিতার সারা শরীর হিম হয়ে আসে। এক এক করে মুহূর্তে সবাই চলে গেল। নন্দিতা দুম মেরে বসে আছে। তীব্রর হাতে ভর করে উঠে গায়ে লাগা থাকা ধুলো ঝেড়ে ফেলছে, চুল ঠিক করছে। নন্দিতা চরম হতবাক হয়ে হা করে চেয়ে চেয়ে সেসব দেখছে। নন্দিতা রোড থেকে উঠে তীব্রর উপর অগ্নিদৃষ্টি তাকালো। রেগে গজগজ করে পিছনে ফিরে যেতেই তীব্র দৌড়ে নন্দিতার হাত ধরে নন্দিতাকে নিজের বাহুদয়ের দ্বারা শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিল। নন্দিতা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর তীব্রর বুকে কিল ঘুষি মেরেই চলছে। তীব্র তবু হেসে হেসে তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। একটু পর তীব্র ছেড়ে দিলেও দেখলো নন্দিতা তাকে খামচে ধরে আছে। তীব্র চেষ্টা করে ছাড়াতে পারল না। চেয়ারে বসে নন্দিতা এখনও নাক ছিটকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কান্নার গতি এখন কিছুটা কম, তবে নাকের ছিটকানিটা বেশি। তীব্র তার রুমালটা এগিয়ে দিল। নন্দিতা খপ করে সেটা ধরে নিয়ে নাকে ধরলো, করলো। রুমালটা আবার তীব্রর দিকে এগিয়ে দিল। তীব্র নাক মুখ কুচকে রুমালটা নখের আগালে দিয়ে ধরে ডাস্টবিনে ফেলে দিল। এক হাতে ফুচকা আর এক হাতে গাল রেখে অসহায় দৃষ্টিতে নন্দিতার সম্মুখে চেয়ারে বসে আছে তীব্র। আধ ঘন্টা ধরে ফুচকার প্লেটটা হাতে ধরে থাকতে থাকতে হাত অবশ হয়ে গেছে। এদিকে নন্দিতার থামার নামগন্ধ নেই, সে কেঁদেই চলেছে। তীব্র কয়েকবার চোখের জল মুছে দিতেই হাত বাড়াতে নন্দিতা হাত সরিয়ে দিয়েছে। তাই তীব্র অসহায় দৃষ্টির মতো অসহায় স্বরে বলল, আর কত কান্না করবা, এবার তো থামো। চুপ থাকো। জলহস্তি, ঘোড়া, ইঁদুর, বিড়াল চোখের জল মুছতে মুছতে তুই তোকারি করছো কেন? কী করবো? আদর করে চুমু খাবো? এখানেই চুমু খাবে? কেউ দেখে ফেললে লজ্জা। চুপ, একদম চুপ। আচ্ছা চুপ। কিছুক্ষণ পর দুজনে থাকার পর নন্দিতা রাগী স্বরে বলল, এসব করে আমায় কষ্ট দিয়ে খুব মজা পাও তাই না? তুমি কষ্ট পেয়েছ? কী করবে বলো? তুমি তো আনার কথাই শুনতে চাইছিলে না। তুমি যে জেদি তাই এমনটা করতে হলো। তাছাড়া তো নিচে আসতেই না, সেই জন্য এরকম একটা ঘটনা তৈরি করবা। আচ্ছা সরি, এমন আর হবে না। আর যদি কোনো দিন এমন করছো তো আমি তোমায় মেরেই ফেলবো, বলে দিলাম, মনে থাকে যেন। থাকবেই থাকবে। রক্তগুলো পাইছো কীভাবে? হাসছো কেন? এগুলো রক্ত না। হ্যাঁ, রক্ত না তো কি? চায়ের রং। রক্তের বদলে চা কিছু মন্দ নয়। দোকানে গেছে এক কেতলি করে রং চা কিনে রাস্তায় ফেলে দিয়েছিলাম যেন তুমি রক্ত মনে করো। চা রাস্তায় ঢেলে সেখানে শুয়ে পড়লে। বাহ, আমি এই প্রথম কাউকে এরকম পাগলামি করতে দেখছি। তোমার জন্যই তো এসব পাগলামি। আমার জন্যই তো। অন্য কারোর জন্য করার ইচ্ছা আছে নাকি? থাকলে কি হবে? কি হবে সেটা ভাবতে পারবে না। মেরে ঘরে হুইল চেয়ারে বসিয়ে রাখবো। হ্যাঁ, তোমার সব পাগলামি শুধু আমার মধ্যেই যেত সীমাবদ্ধ থাকবে সারা জীবন, বুঝেছো? হ্যাঁ বুঝলাম। এখন কি করবা? আমার হাত তো ব্যথা হয়ে গেল। রাগ করছি, রাগ ভাঙেনি, তাতেই খাবো। তো কী করলে রাগ ভাঙবে? সামনে দাঁড়াও। তীব্র বাধ্য ছেলের মতো নন্দিতার সামনে দাঁড়ালো। এখন মনে হচ্ছে মাউসরাফি হলো। তোমার হাত মুখের সামনে এনে দাও। কি বলছো? এসব করবো এখন? যা বলছি করো। আচ্ছা, তারপর হাত মুখের সামনে এনে একটা কবিতা বলো। এখন কবিতা? এক্ষুনি বলো। মাইক স্টেট 1 2 3 মাইক স্টেট।
ঢং বাদ দাও, কবিতা বলো একটু চিল্লিয়ে। বলছি তো, মনে করতে দাও। 1 মিনিট সময় নিল। এখন এখানে কিভাবে একটা কবিতা বলো? উফ, কী যে করো তুমি মনে মনে। অতন নিল, ঘুমাওনি জানি, তাই চুপি চুপি গাঢ় রাত্রে শুয়ে বলি, শোনো সৌর তারা ছাওয়া এই বিছানায় সূক্ষ্ম জাল রাত্রির মশারি। কত দীর্ঘ দুজনাই গেল সারাদিন, আলাদা নিঃশ্বাসে এতক্ষণ ছায়া পাশে ছুঁই। কি আশ্চর্য, দুজন দুজনা অন্তরণ দিলা। হঠাৎ কোনো শুভ্র বিছানায় পড়ে জ্যোৎস্নায় দেখি তুমি নাই। খুব সুন্দর, এখন খাও, হা করো। তীব্র নন্দিতার মুখে ফুচকা তুলে দিল। ঝালে নন্দিতার চোখ থেকে করে তীব্রর দিকে তাকায়। ঝাল ঝাল করে চেঁচাতে লাগে। ফুচকা প্রচুর ঝাল দিয়েছে বললে ভুল হবে। তীব্র বলেছে ঝাল দিতে। এই সুযোগে তীব্র নন্দিতার ঠোঁটে একটা ভালোবাসার পরশ রেখে দিল। নন্দিতা হতভম্ব হয়ে তাকিয়ে রইল তীব্রর দিকে। তীব্র স্বাভাবিকভাবে আরেকটা ফুচকা হাতে নিয়ে নন্দিতার মুখে কাছে ধরল। তীব্র এমন চাহানিতে তীব্র হেসে ফেলল। হাসি দেখে নন্দিতার রাগ হলেও ঠোঁটের কোনো মুচকে হাসলো। তারা দুজনে শব্দ করে হাসছে। বাহ, ভালোবাসা কত সুন্দর। তীব্র হাতে হাত রেখে নন্দিতা হেসেই চলছে। তীব্র মুগ্ধ হয়ে নন্দিতার চোখে তাকিয়ে রইল। কত মায়াবী চোখ। নন্দিতা যেন আরও তরুণী হয়ে উঠছে। নাকি ভালোবাসার মানুষের বয়স চোখে পড়ে না? কিছু একটা হয়তো হবে। আকাশে মেঘের দল ছোটাছুটি করছে। কাকে ডিম দিয়ে আসে আকাশের রং। আশেপাশে বইছে শীতল বাতাস। তীব্র আর নন্দিতা বসে আছে কৃষ্ণচূড়ার গাছটির নিচে। গাছে থোকায় থোকায় ফুল ফুটেছে। বাতাসের ঝাপটায় কিছু ফুল ঝরে পড়ছে রোডে। তীব্র হাতের ফুচকার প্লেট থেকে একটা একটা করে নন্দিতাকে খাইয়ে দিছে। নন্দিতা চুপচাপ খাচ্ছে। বাতাসে নন্দিতার চুলগুলো সরে গেলে তীব্র এলোমেলো চুলগুলো কানের কাছে গুজে দিচ্ছে। তাদের সামনে একটা নেড়ি কুকুর বসে বসে লেজ নাড়াচ্ছে। তাদের এই ভালোবাসা উপভোগ করছে হয়তো। দু এক ফোঁটা করে বৃষ্টির কণা পড়তে শুরু করলো। তীব্র আন্দোলিত হয়ে জোরালো স্বরে বলল, বৃষ্টিতে ভিজবে? তুমি বৃষ্টিতে ভেজার কথা বলছো? অবাক হয়ে চেয়ে থেকে বলল, কেন পারি না? তুমি তো আমায় বৃষ্টিতে ভিজতে দাও না, আজ তুমি বৃষ্টিতে ভিজতে বলছো? চলো বৃষ্টিতে ভিজবো দুজনে। এই বৃষ্টি আজ আমাদের। ঝুমঝুম থেকে এবার শুরু হলো মুষলধারে বৃষ্টি। সারা রাস্তা ফাঁকা। তারা দাঁড়িয়ে আছে বড় কৃষ্ণচূড়া গাছটার নিচে ফুচকার দোকানের সামনে। তীব্র নন্দিতা হাত ধরে রাস্তার মাঝে নিয়ে গেল। বৃষ্টির জল তাদের সারা শরীর স্পর্শ করছে। নন্দিতা 2 হাত তুলে আকাশ পানে চেয়ে বৃষ্টি উপভোগ করছে। তীব্র চেয়ে চেয়ে দেখছে তার ভালোবাসাকে। বৃষ্টির পরিমাণ আরও বাড়ল। নন্দিতার শাড়ি বৃষ্টির জলে ভিজে সারা শরীর লেপটে গেছে। তীব্র এক পা করে এগিয়ে গেল। পেছন থেকে নন্দিতার পেটের হাতে স্পর্শ লাগায় আরেক হাত পিঠ বেয়ে গলায় স্পর্শ করলো। নন্দিতা কেঁপে উঠল। পেছন থেকে জড়িয়ে ধরে তীব্র নন্দিতার ঘাড়ের চুলগুলো সরিয়ে জোরালোভাবে একটা কিস করলো। নন্দিতা প্রতিবার নড়ে চড়ে উঠেছে। একে পাশে ঘুরিয়ে মুখোমুখি করে নিল তীব্র। নন্দিতাকে বিকের সাথে লেপটে নিল। নন্দিতার গরম শ্বাস পড়ছে তীব্রর মুখে। চোখের বৃষ্টি পড়ায় টিপটিপ চোখ বন্ধ করছে নন্দিতা। তীব্রর হাত নন্দিতা গালে রাখলো। নিজের ঠোঁট আস্তে আস্তে নন্দিতার ঠোঁটের কাছে আনলো। নন্দিতা লজ্জায় চোখ বন্ধ করলো। গোলাপি ঠোঁটগুলো পিটপিট করে কাঁপছে। তীব্র নন্দিতার আঁচল দিয়ে তাদের ঢেকে দিয়ে নন্দিতার ঠোঁটে গভীর একটা চুমু খায়। নন্দিতা নিজেকে আর আড়াল করতে পারে না। সেও তীব্রের ঠোঁটে ভালোবাসার স্পর্শ এঁকে দিচ্ছে। তখন পর তীব্র নন্দিতাকে ছেড়ে দিল। নন্দিতা এক হাত দিয়ে মুখ ঢেকে ধরছে। লজ্জায় দাঁত দিয়ে ঠোঁট কামড়ে পাশ ফিরে দাঁড়িয়ে রইল। চোখ খুলে দেখলো তীব্র বাইক নিয়ে হাজির। চোখের ইশারায় বাইকে উঠতে বলল। নন্দিতা বাধ্য মেয়ের মতো বাইকে উঠল। উঠে তীব্রর ঘাড়ে হাত রাখলো। ফুচকাওয়ালা মামার দিকে তাকালো। সে মুচকে হাসছে। নন্দিতা লজ্জায় লাল হয়ে গেল। তীব্র একটু লাজুক হাসি দিয়ে বাইক নিয়ে চলল। কোথায় যাচ্ছি আমরা? নন্দিতা, বাড়িতে। কার বাড়িতে? কার বাড়ি মানে? আমার বাড়ি কি তোমার না? আমি সেটা বলিনি। ধুর, তুমি সারাক্ষণ ঝগড়া করো। কথা বলবো না, যাও। তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। আমার বাড়ি একটা কথা বললেই তো হয়। বাবা মা তো চিন্তা করবে। আমি ফোন করে বলে দিয়েছি যে আপনাদের মেয়ে আমার সাথেই আসবে। কেন বলতে গেলে? তুমি জানো যে আমি আসবো। তোমায় তো আমার থেকে কেউ ভালো বুঝবে না। বৃষ্টি হচ্ছে, সাথে ঠান্ডা বাতাস। নন্দিতার শীত শীত লাগছে, তবে ভালোই লাগছে। পেছন থেকে তীব্রকে শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। বাড়িতে ঢুকতে তীব্র নিজের মতো ঘরে গেল। নন্দিতার জীর্ণ পায়ে এগোচ্ছে। ভেজা শাড়ি লেপটে যাওয়া, হাঁটতে সমস্যা হচ্ছে। শেখর চৌধুরী সেখানে উবু হয়ে খবরের কাগজ পড়ছে। নন্দিতা কাছে যেতে তিনি বলেন, বৌমা চলে এসেছে। হা হা, কেন ঝগড়া করতে যাও বলো তো? জানোই তো, রাগ করে যতবার বাপের বাড়ি যাবা ততবার তীব্র গিয়ে নিয়ে আসবে। নন্দিতা লজ্জা পেল। মুচকি হেসে মাথা নিচ করে রইল। শেখর চৌধুরী বলল, বৌমা ঘরে যাও, ভেজা কাপড় পাল্টে নাও। আর আমার জন্য একটু চা করতে পারবা? তোমার হাতে চা না খেলে আমার তৃপ্তি আসে না। হ্যাঁ বাবা, এক্ষুনি চেঞ্জ করে আসছি। মিনিট 2 দাঁড়ান। এক প্রকার হনহন করে
নিজের ঘরে গেল নন্দিতা। ঘরের দরজা লাগিয়ে দিয়ে শাড়ির আঁচলটা খুলে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে গিয়ে দেখে তীব্র সারা শরীরে বডি ওয়াশ দিয়ে ফেলায় ভরিয়ে দিয়েছে। নন্দিতা পিছু পা হয়ে মনে মনে ভাবলো, এই লোকটা এমন কেন, দরজা লাগায় না, প্রাইভেসি বলতে কিছু নেই। নন্দিতা বের হতে আসলে তীব্র নন্দিতার হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে যায়। নিয়ে গিয়ে নিজের সাথে শক্ত করে জড়িয়ে রাখে। নন্দিতা লজ্জিত ভঙ্গিতে বলল, কি? হ্যাঁ, কিছু না, একটু আদর করতে মন চেয়েছে। ধুর, তুমি স্নান করো, আমি বাইরে আছি। নন্দিতা চেঞ্জ করে নিচে গেল চা বানাতে। যেতেই আরোহী বাবা আহনাব চৌধুরী নন্দিতাকে ডাকলো। তিনি বই পড়ছেন। বইয়ে চোখ রেখে বললেন, কেমন আছো নন্দিতা? আরে আরে চাচা, কেমন আছেন? কখন এলেন? এসেছি সকালে। তোমাদের ছেলে হয়েছে না মেয়ে? নন্দিতা চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। এই প্রশ্ন তাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়। ক্ষতবিক্ষত মনটা যেন নির্জীব হয়ে ওঠে। নন্দিতা চোখের জল মুছতে মুছতে চলে গেল সেখান থেকে। আহনাব চৌধুরী কিছুটা অবাক হলেন। তিনি শেখর চৌধুরীর কাছে গেলেন। এই বিষয়ে জানতে হবে। শেখর চৌধুরী তাকে সবটা খুলে বলল। শুনে আহনাব চৌধুরী মনে মনে নিজের কাছে নিজেই ছোট বোধ করলেন। তীব্র বিছানায় বসে ফোন স্ক্রোল করছে। নন্দিতা দরজা খুলে বিছানায় উবুর হয়ে শুয়ে হাউমাউ করে কান্না করছে। তীব্র ফোনটা রেখে নন্দিতার পাশে গিয়ে, কি হয়েছে নন্দিতা, কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? নন্দিতা কিছু বলল না। তীব্রকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলো। অনেকক্ষণ কান্না করার পর তীব্রকে বলে, তীব্র, তুমি কি আমায় নিয়ে খুশি? হঠাৎ এমন প্রশ্ন কেন? আমি তো তোমার বাবা হওয়ার সুখ দিতে পারলাম না এখনও। আচ্ছা, তুমি কি মনে মনে এই জন্য আমাকে ঘৃণা করো? তোমার কি সেটা কি মনে হয়? না, আমি জানি তুমি আমায় কখনো ঠকাবে না, কিন্তু আমার জন্য তুমি, তোমার বাবা মা কষ্ট পাচ্ছে, এটা একটা কথা বলবো, রাখবা? কী কথা? তুমি বিয়ে করে নাও প্লিজ। আমার কথাটা শোনো। আমার জন্য তুমি সারা জীবন বাবার ডাক থেকে বঞ্চিত হবা, এটা আমি মানতে পারবো না। নন্দিতা, না, তুমি থামো। আমি তো বলেছি বাবা না হতে পারায় আমার কোনো সমস্যা নেই, তবু এমন এসব বলো তুমি কেন? দেখো, এখন হয়তো তুমি বলছো, কিন্তু যখন আমাদের বয়স হবে তখন তো আমাদের কাউকে না কাউকে লাগবে। জীবন তো সবসময় একা থাকে না, পাল্টায়, সাথে মন মানসিকতা। এখন তোমার মনে হচ্ছে এরকম, কিন্তু কিছুদিন পর গিয়ে ঠিকই তুমি বুঝতে পারবে। তখন আমায় ঘৃণা করবে। আমি এটা সহ্য করতে পারবো না। সারা জীবন আমি এই দোষের ভাগী হয়ে থাকতে পারবো না। এখন আমায় কি করতে বলছো তুমি? যা করার সব আমি করবো, তুমি শুধু সেটাতে হ্যাঁ বলবে। কথা দাও, তুমি আমার কথা শুনবে। তীব্রের হাত নন্দিতা ওর মাথায় রেখে বলল। তীব্র হতভম্ব হয়ে গেল। এই মুহূর্তে তার কি উচিত সে বুঝতে পারছে না। হাত সরিয়ে নিয়ে নন্দিতা প্রবল জোরে সে রাজি হয়ে গেল। রাতে ডিনার করতে ডাইনিং টেবিলে সবাই উপস্থিত। নন্দিতা সবাইকে সার্ভ করছে। আরোহী গুনগুন করতে করতে তীব্রর পাশের চেয়ারটায় বসলো। নন্দিতার খুব ঈর্ষা হতে লাগলো। তীব্রর আশেপাশে সে কাউকে সহ্য করতে পারে না। তীব্র বিষয়টি লক্ষ্য করলেও এড়িয়ে গেল। নন্দিতার শাশুড়ি রাবেয়া চৌধুরী নাক ছিটকাচ্ছে। সব রান্না নন্দিতা করছে। আহনাব চৌধুরী খাবারের প্রশংসা করছে। এটা রাবেয়া চৌধুরী সহ্য হচ্ছে না। খাওয়া শেষে নন্দিতা ছাদে গেল একাকিত্ব কিছু সময় কাটাতে। উঠে দেখলো সেখানে আগের থেকে শেখর চৌধুরী দাঁড়িয়ে আছে। ওনার খাওয়ার শেষে হাঁটাহাঁটি করা অভ্যাস। নন্দিতা কাছে গেল। বাবা। কে? বৌমা, তুমি এত রাতে ছাদে কেন? একটু আসলাম, ভালো লাগছে না। আপনার সাথে কিছু কথা বলার ছিল। কি বলো? কিভাবে যে বলবো? বৌমা, আমার কাছে কিছু বলতে তো তুমি কখনো সংকোচ বোধ করনি, তাহলে আজ সংকোচ বোধ করছো কেন? বাবা, আমি চাই তীব্র আবার বিয়ে করুক। ওকে আমি বাবা হওয়ার সুখ দিতে পারিনি, এর দায় আমায় সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমি এটা চাই না। বাবা, আপনাদের বয়স হয়েছে, আপনারা তো চান আপনাদের নাতি নাতনির মুখ দেখাতে, তাদের সাথে সময় কাটাতে। আমি সেটাতে অক্ষম বাবা। বৌমা, তুমি যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ বাবা, আমি ভেবেই বলছি। আমি সারা জীবন আপনাদের এরূপ না পাওয়ার কারণ হতে চাই না। বলে নন্দিতা চোখ মুছতে মুছতে নিচে গেল। কেন যাবি? আজ ওর জন্য প্রচুর কষ্ট হচ্ছে। কেন হচ্ছে সেটা ওর অজানা। তীব্রকে হারিয়ে ফেলার ভয় তাকে ক্রমশ ঘিরে ধরেছে। কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। সকালে তীব্রর ডাকে ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে তীব্রকে বলল, কয়টা বাজে? 10টা। কি এত বেলা হয়ে গেছে, আমি টের পাইনি। তুমি উঠে ফ্রেশ হও, ডাক্তারের কাছে যাবো আমরা। কেন? দীর্ঘদিন হয়ে গেছে কিন্তু তুমি সন্তান সম্ভবা হচ্ছ না, এটা নিয়ে ডাক্তারের সাথে কথা বলতে হবে। নন্দিতার বুকটা ধুক করে উঠল। এ বিষয়ে যে কোনো কথাটা নন্দিতার কেমন কাটার মতো বুকে বাঁধে। ফ্রেশ হয়ে রওনা হলো ডাক্তারের চেম্বারে। কয়েকটা টেস্ট করে রিপোর্ট হাতে ডাক্তার বসে আছে। সামনের চেয়ারে নন্দিতা, তীব্র বসেছে। দুজনের চিন্তায় সংকুচিত হয়ে ডাক্তারের হাতে রিপোর্ট চলে নিয়ে ভুরু কুচকে তাদের দিকে তাকালো। ভারী ভারী স্বরে বললেন, তীব্র, আপনাদের বিয়ের কতদিন হলো? 6 বছর। 6 বছরে আপনার স্ত্রী 2বার প্রেগনেন্ট হয়, আর কোনো কারণে বেবি 2টা বেঁচে নেই। জি। কেন? কারণটা বলুন তো। একবারও মৃত বেবির জন্ম দেয়, আর একবার জন্মের পর বেবিটিকে খুঁজে পাওয়া যায়নি। লাস্ট কবে আপনার স্ত্রী প্রেগনেন্ট হয়?
2 বছর আগে। সেই বেবি কোথায়? 7 মাস পর জানতে পারি ওর পেটে কোনো বেবি ছিল না, টিউমারের জন্য পেটের আকৃতি বৃদ্ধি পেয়েছিল। তাহলে প্রেগনেন্সি টেস্ট হয়তো ভুল ছিল। কোথায় টেস্ট করিয়েছেন? হসপিটালে। সম্ভাবনা আছে প্রেগনেন্সির রিপোর্ট কারোর সাথে বদল হয়েছে। সে যাই হোক, টিউমার অপারেশন করেছিলেন? জি। কতদিন আগে? প্রায় 2 বছর আগে। মিস্টার তীব্র, আপনি কাল একবার আসুন। আজ তেমন কিছু বলবো না, আপনি কাল দেখা করুন আমার সাথে, বলে ফাইলটা রেখে দিয়ে একটা সিগারেট ধরে নেন। বলে চাপ দিতে তার পিয়ে আসলো। তাকে বলল, আজ আর রোগী দেখব না, তাদের বলো কাল আসতে। তীব্র আর নন্দিতা কেবিন থেকে বের হলো। হসপিটালে আসলে নন্দিতার খুব কান্না পায়, কেননা এখানে আসলে নবজাতকের দেখা মিলে যা নন্দিতার মনকে কাচের ন্যায় ভেঙে গুঁড়িয়ে দেয়। তীব্র বিষয়টি লক্ষ্য করে, কিন্তু তার কিছু করার উপায় থাকে না। তারা বাড়িতে আসলে রাবেয়া চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে নন্দিতকে বলে, তীব্রকে কর্কশ বলে কি ডাক্তার কি কোনো আশা দিল? আমার দীর্ঘ বিশ্বাস এই মেয়ের দ্বারা আমাদের বংশে নতুন কেউ আসবে না। রাবেয়া চৌধুরীর কথায় তীব্রর অনেক রাগ হয়। সে কিছু বলে না। মায়ের উপর দিয়ে কথা বলার অধিকার নেই তার। মা বলতেই পারে, মা বলবে না তো কে বলবে? রাতে খাবারের পর তীব্র ছাদে গিয়ে সিগারেট ধরালো। এক হাতে ছাদের কার্নিশে আর একটা হাতে জ্বলন্ত সিগারেট। আকাশে পূর্ণিমা চাঁদ, চাঁদের আলোয় কোনায় কোনায় ভরে গেছে ছাদ। কারো পায়ের শব্দে কানে এলো। তীব্র মগ্ন হয়ে চাঁদ দেখতে থাকলো। যে এসেছে তাকে তীব্র চিনে ফেলেছে। তার শরীরের গন্ধ তার চেনা, যদিও অনেক বছর আগে তাদের বিচ্ছেদ, তবুও ভালোবাসার মানুষ কখনো পুরনো হয় না। তীব্র করুণ স্বরে বলল, মিহিতা। তীব্রর ভাবি, আমি ভালো নেই। জানি না কোন পাপে শাস্তি পাচ্ছি আমি। একই তাপে পুড়ছি আমি নিজেও। আমি তোমায় ঠকাইনি মিহিতা, তোমার ভালো চেয়েছিলাম আমি। এই ভালো তো আমি চাইনি তীব্র, বলো চেয়েছিলাম? তখন আমি কেবল ভার্সিটিতে উঠি, আমার নিজের জীবনের নিশ্চয়তা নেই। তোমায় কিভাবে ভালো রাখতাম বলো? আমি ভালোবাসার মানুষের কষ্ট সহ্য করতে পারি না। ভাইয়া তখন মোটামুটি সেটেল হয়ে গেছে। তোমায় অন্তত দেখতে পারবো এই আশায় ভাইয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করেছিলাম। তোমায় আমি ঠকাইনি মিহিতা, বিশ্বাস করো। আমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করেছিলাম, তাই এমনটা করেছি। আমি জানি তীব্র, কি করব বলো? আমি যে ভুলতে পারছি না, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি তুমি কাউকে এতটা কিভাবে ভালোবাসতে পারো। পরিবারের এত কথা, বাইরের মানুষের কথা, নন্দিতার বাচ্চা না হওয়ার এরপরেও তুমি ওকে এতটা ভালোবাসো কিভাবে? তীব্র সিগারেট মুখে। আমার খুব হিংসা হয় জানো, এই ভালোবাসা আমার প্রাপ্য ছিল। কি ছিল না? ভালোবাসা জিনিসটা কত অদ্ভুত। আমায় ক্ষমা করে দিও তীব্র, তোমার উপর রাগে ঘৃণায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। একটা মেয়ে সব সহ্য করে, ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখলে তা সহ্য করতে পারে না। অনেক রাত হয়ে যাও, ঘরে যাও, নন্দিতা অপেক্ষা করছে। মিহিতা চলে গেল। তীব্র সিগারেট শেষ করে নিজের রুমে গেল। নন্দিতা শুয়ে পড়ছে, চোখের কোণে জল বেঁধে আছে। কান্না করতে করতে ঘুমিয়ে গেছে হয়তো। তীব্র অনেকক্ষণ ঘুমন্ত নন্দিতাকে দেখলো। মুচকে এসে নন্দিতার কপালে একটা চুমু দিয়ে শরীরে কাঁথাটা জড়িয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে নাস্তা করে ডাক্তারের সাথে যোগাযোগ করার জন্য বেরিয়ে গেল। ডাক্তার চেম্বারে বসে আছে। তিনি একটা পানে মুখ দিলেন। তীব্রর দিকে সিগারেটের প্যাকেট এগিয়ে দিলেন। তীব্র না সূচক মাথা নাড়ালো। ডাক্তার তার পিএকে ডাকলো। ডেকে কী যেন বলল। কিছুক্ষণ পর একজন লোক আসলো চেম্বারে। তীব্র কিছুটা অবাক হলো। ডাক্তার তীব্রকে উদ্দেশ্য করে বলল, মিস্টার তীব্র, দেখুন তো, ইনি কি আপনার স্ত্রী পেটের টিউমার অপারেশন করেছিলেন? তীব্র অস্ফুট স্বর বলল, হ্যাঁ। ডাক্তার তখন বলল, ডাক্তার শিয়াব, আপনি কি জানেন ডাক্তার পেশেন্টটা কি? হ্যাঁ জি স্যার, ভয়ার্থ কণ্ঠে। আপনি যে এরকম একটা কাজ করলেন, নিজেকে ক্ষমা করতে পেরেছেন তো? তীব্র কিছুটা হতভম্ব। কী হচ্ছে তার বোধগম্য হচ্ছে না। সে যে ডাক্তারের কাছে এসেছে, তার নাম ডাক্তার হাবিব। ডাক্তার হাবিব তীব্রের উদ্দেশ্য বললেন, তীব্র, সরি টু সে, আপনার স্ত্রী কখনো মা হতে পারবে না। তীব্র মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মুহূর্তে সারা শরীর ঘামতে শুরু করলো। তীব্র নিজের শার্টের উপরে বোতাম খুলে ফেলল। ডাক্তার হাবিব তার দিকে জলের গ্লাসটা এগিয়ে দিয়ে বললেন, আপনি উত্তেজিত হবেন না, নিজেকে সামলান। আপনি ভেঙে পড়লে আপনার স্ত্রীকে শক্তি যোগাবে কে? ডাক্তার, আপনি এটা কি বললেন? হ্যাঁ মিস্টার তীব্র, আপনার স্ত্রী আর কখনো মা হতে পারবে না, কারণ বাচ্চা হওয়ার যে নাড়িটা থাকে সেটা কেটে ফেলা হয়েছে। তীব্র মাথায় যেন আগুন জ্বলে উঠল। কাজটা কে করেছে সেটা বুঝতে বাকি রইল না। লাথি মেরে চেয়ার থেকে উঠে ডাক্তার শিয়াবের শার্টের কলার ধরে গালে ঠাস ঠাস করে চর দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করলো। এসব গালাগালির সাথে সে পরিচিত নয়। নিজেকে যেন হারিয়ে ফেলেছে। মাথার চুল মুট করে দেওয়ালের সাথে চেপে ধরল তীব্র। ডাক্তার শিয়াব সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। মাথা ফেটে গলগল করে রক্ত পড়ছে। সাদা এফ্রন টকটকে লাল হয়ে গেছে। ডাক্তার হাবিব বেল চাপাতে বাইরে থেকে 4 জন এসে সরিয়ে দেয়। প্রথমে 2 জন আসে, তারা তীব্রর হিংস্রতার কাছে টিকতে পারে না। ডাক্তার হাবিব আবার 2 জনকে পাঠায়। থানার অফিসারের সামনে মুখোমুখি বসে আছে ডাক্তার হাবিব, ডান পাশে বসে আছে তীব্র। ডাক্তার শিহাবকে রাখা হয়েছে ডাক্তার হাবিবের বাম পাশে, তার মাথায় ব্যান্ডেজ।
তীব্রর চোখ লাল রক্তবর্ণ, হাতের মুখ শক্ত। সে কোনোভাবেই কথা বলতে পারতেছে না। ভেতর ভেতরে এক পাহাড়ি কষ্ট নিয়ে বসে আছে। অফিসের গম্ভীর স্বরে বলল, ডাক্তার শিহাব, নিজেকে করা অপরাধ কি স্বীকার করবেন না ডলামালা দিতে হবে? শিহাব, স্যার আমি আমার অপরাধ স্বীকার করব, আমি নিজ ইচ্ছায় করিনি স্যার। অফিসার, সেটা তো জানি, কার কথাই করেছেন বলুন। শিহাব, আমি যখন ওনার স্ত্রী অপারেশন করেছি তখন কেউ একজন আমায় ফোন করেছে। অফিসার, থিয়েটারে ফোনের সাথে কেন আপনার? শিহাব, স্যার আমার কাছে সবসময় একটা ফোন থাকে, সেখানে অতি প্রয়োজনীয় ছাড়া কেউ ফোন করে না। ফোন করে কি বললো? ফোন করে বললো নন্দিতা যেন কোনোদিন মা হতে পারে না সে ব্যবস্থা করতে। আমি রাজি না হলে একটা ভিডিও পাঠাই। সেই ভিডিও দেখলাম একজন আমার মেয়ের মাথায় পিস্তল তাক করে ধরেছে। তারা বলল যদি না করি তাহলে আমার মেয়েকে তারা মেরে ফেলবে। বাবা হয়ে মেয়ের এরূপ ব্যবস্থা দেখে তাদের কথা মতো আমি পাপ কাজটা করি। তীব্র ক্ষিপ্ত হয়ে ডাক্তার শিহাবের উপর তেড়ে আসতে একজন কনস্টেবল মিলে তীব্রকে আটকালো। অফিসার তীব্রকে বলল, মিস্টার তীব্র, আপনি শান্ত হন, আমরা বিষয়টা দেখছি, এর সাথে যুক্ত সবাই শাস্তি পাবে। তীব্র চেয়ারে বসতেই ফোন আসলো। ফোনের স্ক্রিনে ভাবি নামটা ভেসে উঠল। রিসিভ করতে ওপাশ থেকে কান্না মিশ্রিত আওয়াজ এলো, তীব্র তোমার ভাইয়াকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, তুমি কিছু একটা করো প্লিজ, ওকে ফিরিয়ে নিয়ে আসো। পুলিশ ধরে নিয়ে গেছে মানে? আমি জানি না, ও শুধু ফোন করে বললো ওকে নাকি পুলিশ ঘিরে ফেলেছে। তারপর হঠাৎ ফোনটা কেটে দিল। তারপর ফোন করলাম, ফোন বন্ধ। ভাইয়াকে পুলিশ কেন ঘিরে ধরবে? কী এমন করেছে ভাইয়া? আচ্ছা তুমি চিন্তা করিও না, আমি দেখছি, প্লিজ কিছু একটা করো, আমার খুব টেনশন হচ্ছে, কী হয় আমার জানাও প্লিজ, আমি অপেক্ষা করে থাকবো। তীব্র চেয়ার ছেড়ে উঠে থেকে বের হয়ে হতভম্ব হয়ে গেল। পুলিশ জিপি এসে থানার সামনে দাঁড়ালো। সেখান থেকে ভাইয়া নামছে, হাতে হাত করা, পরনে শর্ট প্যান্ট। একজন পুলিশ তার গেঞ্জি ধরে টানতে টানতে ভেতরে নিয়ে আসে। তীব্র হাত তুলে বাধা দিল। পুলিশ গেঞ্জি ছেড়ে দিল। তীব্র অফিসারের সামনে বসে আছে। একেই তো তার একটা সমস্যা কথা হচ্ছে, তার মধ্যে ভাইয়া। যে পুলিশ তাকে ধরে নিয়ে এসেছে তিনি অফিসারকে বললেন, স্যার আবাসিক হোটেল থেকে এনারে নিয়ে এসেছি, বেটা একটা। বাকিটা বলতে অফিসার হাতের ইশারায় থামতে বলল। তীব্র বুঝতে বাকি রইল না কেন তার ভাইয়াকে থানায় নিয়ে এসেছে। লক্ষ্য করলো ভাইয়ের দিকে তাকাতে চোখ সরিয়ে নিচ্ছে, মনে হচ্ছে লজ্জা ভয় তাকে ঘিরে ধরেছে। তীব্রর মনে হলো ঘৃণা হতে লাগলো। অফিসার হাতের ইশারায় তাকে লকআপে ঢোকাতে বলল। তীব্র কিছু বলল না। অফিসার ডাক্তার শিয়াবের দিকে তাকিয়ে বলল, আপনি থামলেন কেন? বলতে শুরু করুন। ডাক্তার শিয়াব, স্যার যা বললাম সব সত্যি, আপনি চাইলে আমার ফোন চেক করতে পারেন, সেদিনের ভিডিও আমি সেভ করে রেখেছিলাম। বলে ফোনটা অফিসারের দিকে এগিয়ে দিল। ডাক্তার শিয়াব, অফিসার কিছুক্ষণ ফোন সব চেক করলো, তারপর বলল, মানলাম আপনাকে বাধ্য করা হয়েছে, কিন্তু যে জন্য আপনি আইনের সাহায্য নিতে পারতেন, নইলে প্রয়োজনে মিথ্যে বলতে পারতেন, সে এসে তো আর দেখতো না নারীটা কেটেছেন কি না। স্যার আমি তো ভয় পেয়েছিলাম, একমাত্র মেয়ে, অনেক ভালোবাসি আমি, যদি পরে জানতে পারি আমি কাজটা করিনি তাহলে আবার যদি আমার মেয়েটার ক্ষতি করে, এই ভয়ে আমি কাজটা করেছি স্যার, আমি পাপ করেছি স্যার, আমাকে শাস্তি আমি মাথা পেতে নিব। তীব্র, অফিসার আমি ভিডিওটা কি দেখতে পারি? অফিসার, শিওর। তীব্র ভিডিও ওপেন করতে চমকে উঠল, আরে এই ভিডিও তো ভাইয়ের সেই পেন ড্রাইভে দেখেছিল, তখন নন্দিতার অপারেশন হয় তখন, তার মানে এসবের পেছনে ভাইয়ের হাত। কেনই বা সে এসব করতে যাব? তীব্র নিজের ভাই যে এত বড় ক্ষতি করতে পারে সে স্বপ্নেও ভাবেনি। রোবটের মতো ফোনটা টেবিলে রাখলো। লকআপের দিকে তাকাতে তীব্র দেখে ওর ভাই চোখ সরিয়ে নিচ্ছে। তীব্র ইচ্ছে করছে তার ভাইয়াকে উচিত শিক্ষা দিতে, কিন্তু সে পারবে না। মনে মনে ভাইয়ের মুখে থুতু দিল। তখনই ফোনটা আবার বেজে উঠল। তীব্র রিসিভ করলো। পরপর কয়েকবার বাজতে তীব্র রিসিভ করে রাগী কণ্ঠ বলল, কী হয়েছে? রিসিভ করছি না দেখেও বারবার ফোন দেওয়ার কী আছে? তীব্র, কী হয়েছে? রেগে আছে কেন? তো আনন্দে থাকবো, আনন্দে থাকতে দিচ্ছ তো? কী হলো তোমার? আচ্ছা তোমার ভাইয়ার কি কোনো খবর পেলে? আমার সামনে লকআপে দাঁড়িয়ে আছে, চোরের মতো তাকিয়ে থেকে তামাশা দেখছি। লকআপে মানে? কি করছে ওখানে? এখন রাখছি বলে ফোন বন্ধ করে রাখলো তীব্র। অফিসার বলে, মিস্টার তীব্র আপনি কি এনাকে চেনেন? উত্তরে তীব্র কিছু বলল না। রাগে রেগে চোখে একবার ওই কালপিটটার দিকে তাকালো। অফিসার তীব্রকে উদ্দেশ্য করে বলল, মিস্টার তীব্র, আমরা এর তদন্ত শুরু করে দিচ্ছি, খুব শীঘ্রই আমরা অপরাধীকে খুঁজে বের করব। অপরাধী খুঁজতে হবে না, সে সামনেই আছে, তাই না ভাইয়া? তীব্রর কথা শুনে ওর ভাইয়া গায়ের গেঞ্জি খুলে ফেললো, মাথার চুল টানতে লাগলো, বড় বড় শ্বাস নিতে নিতে লকআপের ফ্লোরে পড়ে গেল। বিষয়টি দেখে তীব্র কোনো রিয়াকশন করলো না। তার মনে যে ঘৃণা তা ক্রমশ বাড়তে লাগলো। লকআপ খুলে তীব্রর ভাইয়া বের হলো। ডাক্তার এসে প্রেশার চেক করে বলল, সব ঠিক আছে। তীব্র অট্টহাসি দিতে দিতে বলল, হ্যাঁ একটু অভিনয় তুই বরাবরই সেরা ছিলি ভাইয়া, না হলে আমার ঘরে আমার বিশ্বের শত্রু, সেটা আমি জানতেই পারলাম না। অফিসার তীব্রকে উদ্দেশ্য করে বলল, অফিসার, মিস্টার তীব্র আপনি একটু আগে বললেন যে অপরাধী আপনার সামনে, কে সেই? তীব্র, এই যে সামনে বসে আছে, নাটল জগতের শ্রেষ্ঠ অভিনেতা, একটু পরিষ্কার করে বলবেন?
অফিসার, আমার স্ত্রী অপারেশনের পরের দিন আমি বাড়িতে আসি ওর একটু স্যুপের জন্য, একটু বিশ্রামের জন্য। তখন কোনো কারণে ওর ঘরের লকারে একটা পেন ড্রাইভ পাই, সেখানে এই ভিডিওটা পেয়েছিলাম। যখন এই কালপিটটাকে বললাম এটা কিসের ভিডিও, তখন ও বলল এটা নাকি তার নতুন একটা সিরিজের কনসেপ্ট। তীব্র ওর ভাইয়াকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, তোমায় আমার অভিভাবক ভাবতাম ভাবতাম তুমি তো আমার আপন মানুষগুলির মধ্যে একজন, আর সেই তুমি আমার সাথে এরকম একটা জঘন্য কাজ করতে পারলে। আমায় মাফ করে দে তীব্র, আমি অন্ধ হয়ে গেছিলাম তোর প্রতি প্রতিশোধ নিতে। আমি এরকম একটা কাজ করেছি, একটা অপরাধ ঢাকতে গিয়ে অনেক অপরাধে জড়িয়ে পড়েছি। কি আমার উপর প্রতিশোধ? হ্যাঁ, তোর উপর প্রতিশোধ। মিহি যে তোর প্রেমিকা ছিল সেটা আগে বলেছিলি, হঠাৎ এসব কেন? বিয়ের পর থেকে মিহিতা আমার থেকে দূরে দূরে থাকতো, আমি কারণটা জানতাম না। আর যখন জানলাম যে তুই আমার জীবনে নিয়ে ছেলেখেলা করেছিস, তখন আমি এরকমটাই করছি। এই সামান্য কারণে তুমি এত বড় পাপ করেছো আমার সাথে। আমায় ক্ষমা করে দে তীব্র, আমায় মাফ করে দে। বলে তীব্র পা জড়িয়ে ধরে তীব্র ঝটকা দিয়ে পা ছড়িয়ে নিল। কর্কশ্বরে বলল, যে মেয়েটাকে নিয়ে হোটেলে গেলে সেটাকে? রাস্তায় যারা রংচং মেখে থাকে তারা নিশ্চয়। ও একজন কো আর্টিস্ট, আমরা একসাথে কাজ করি। কাজ করতে করতে আমাদের মধ্যে ভালো লাগার সম্পর্ক তৈরি হয়। তারপর চুপ, একদম চুপ। লজ্জা লাগছে না এসব বলতে? মুখে একটু বাচ্ছে না? ভাবিকে রেখে এসব করে বেড়াচ্ছ চরিত্রহীন। আর তুই দুধে ধোয়া তুলসী পাতা, মিহিতার সাথে তুই শারীরিক সম্পর্ক করিসনি? ও, তাতে কোনো দোষ নেই, তাই না? কি বললে? কে বলেছে তোমায় এসব? বলো কে বলেছে? শার্টের কলার ধরে চেঁচিয়ে বলল, আমি নিজ চোখে দেখছি তোরা এই পুরনো আসবাবপত্র রাখা ঘরটার সামনে কাটাচ্ছিলি, সে ভিডিও আছে আমার কাছে। এটা যে মিহিতা করেছে তাকে ফাঁসানোর জন্য, এটা বুঝতে পারলো তীব্র। তবে কিছু বলল না, কারণ একসময় মিহিতাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, এখন সে শুধরেছে। সত্যিটা আবার সবার সামনে আসবে। ওর সাথে যে আমার শারীরিক সম্পর্ক হয়নি এটা মিহিতা নিজের মুখে স্বীকার করবে, এটা ভেবে চুপ করে রইল। তবে বেশিক্ষণ থাকতে পারল না। ঘৃণায় থালার থেকে বের হয়ে বাইরের বড় বটগাছটায় বসে রইল। একটা সিগারেট ধরালো, বেরিয়ে না আসলে হয়তো সে নিজেকে সামলে নিতে পারত না, নিজের ভাইয়াকে রক্তাক্ত করে দিত। সিগারেট খেতে খেতে হঠাৎ একটা কথা মনে পড়ল। সিগারেট ফেলে দৌড়ে ভেতরে চলে যায়। ওর ভাইয়ার শার্টের কলার ধরে গম্ভীর স্বরে বলে, আমার 2 সন্তানকে তুমি শেষ করছো, তাই না? তীব্র কণ্ঠটা গম্ভীর হলেও সেখানে যে ওর ভাইয়ার ভস্য দেওয়ার মতো এত পরিমাণ তেজ আছে সেটা ওর ভাইয়াকে বুঝতে পারলো না। নিচু স্বরে বলল, প্রথম সন্তানটা মৃত জন্ম দিয়েছিলি, তারপরের সন্তানটা? তারপরেরটা কি? দ্বিতীয় সন্তানের সাথে কি করেছো? যেদিন তোর দ্বিতীয় সন্তানটা হলো সেদিন নাচটাকে দিয়ে মুখ বন্ধ করে বাচ্চাটাকে নিয়ে আমি রাতের অন্ধকারে বেরিয়ে পড়ি। তারপর একটা এতিমখানায় রেখে চলে এসেছিলাম। তার মানে আমার সন্তান বেঁচে আছে? হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমি ওকে কোনো কষ্টে রাখিনি, সব রকম সুযোগ সুবিধা দিয়েছি। তুই যদি আমার নিজের ভাই না হতি তাহলে এতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতি না। বাবা মাকে সন্তানের থেকে আলাদা করার সুযোগ সুবিধা করে দিয়েছিস, তাই না? তোর সাথে কথা বলতে ঘৃণা হচ্ছে। কোন এতিমখানায় আমার ছেলে? বল কোথায়? অফিসার জিবে তীব্র আর তার ভাইয়াকে তুলল। তীব্র সন্তানকে যে এতিমখানায় রাখা হয়েছিল সেখানে। তীব্র শুধু শটপট করছে, চোখ দিয়ে টপটপ করে অশ্রু গাল বেয়ে পড়ছে। তখনই নন্দিতার ফোন আসলো। রিসিভ করতে ওপাশ থেকে নন্দিতা বলল, তীব্র কোথায় তুমি? সকাল থেকে তুমি নেই জানো বাড়িতে? নন্দিতার কথা থামিয়ে তীব্র বলল, নন্দিতা, আমাদের দ্বিতীয় সন্তান এখনও বেঁচে আছে। হাসপাতাল থেকে চুরি করেছিল আমার নিজের মায়ের পেটের কালপিট ভাই। কি বললে? আবার বলো প্লিজ, আবার বলো না কি বললে? হ্যাঁ নন্দিতা, আমাদের সন্তান বেঁচে আছে। খট করে শব্দ করে ফোনটা কেটে দিল। তীব্রর বিষয়টা খটকা লাগলো। সন্তানকে খুঁজে পাওয়ার প্রবল সুখ তাকে অন্য সকল চিন্তা থেকে বিরত লাগলো। প্রায় 3 ঘন্টা রাস্তা অতিক্রম পর সেই এতিমখানায় গেল। তীব্র ঝাঁপ দিয়ে জিপ থেকে নামলো। জিপটা তখনও থামেনি। ভাইয়া কোথায়? আমার ছেলে কোথায়? তীব্রর ভাইয়া সমুদ্র বলে ডাক দিতে একটা ফুটফুটে একটা বাচ্চা ছেলে গুটি গুটি পায়ে কাছে এলো। তীব্র নিজেকে আটকে রাখতে পারলো না। নিজের ছেলেকে জড়িয়ে ধরে চুমু দিতে দিতে কান্না করতে লাগলো। অফিসার ওর ভাইটার দিকে তাকিয়ে বলল, একটা বাবার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছেন? এত বড় পাষাণ কীভাবে হতে পারলেন? দেখুন ছেলেকে কাছে পেয়ে বাবার আর্তনাদ একবার দেখুন। এ যে এক স্বার্থহীন ভালোবাসা। এই দৃশ্য দেখে ওর ভাইয়ের চোখে জল এসে গেল। বাচ্চা ছেলেটা হঠাৎ এরূপ কর্মকাণ্ড পেয়ে ভয় পেয়ে গেল। কেউ একজন এসে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, জড়িয়ে ধরে কান্না করছে, এটার কারণ সে জানে না। তীব্র ভাইয়ের দিকে তাকিয়ে তোতলার স্বরে বলল, তোমার মেইন ইনি কে? আমায় জড়িয়ে ধরে আছে, আমার ভয় লাগছে। তীব্র বলল, আমায় চেনো না? আমি যে তোমার বাবা। তোমার বাবা, একবার বাবা বলে ডাকো। তুমি আমার বাবা না, তোপার মেন। আমি তোমার কাতে যাবো। তীব্র 2 হাত বাড়াতে সমুদ্র ওর ভাইয়ের কোলে লাফিয়ে পড়ল এবং গলা জড়িয়ে ধরল। তীব্রকে উদ্দেশ্য করে বলল, এটা হলো তোর সন্তান। আমি এতটা খারাপ না ভাই, ওকে রোজ আমি দেখতে আসবো না।
যখন যা লাগে সব কিনে দেই। ওর বাবা মায়ের অভাব পূরণ করার চেষ্টা করেছি। ও আমায় ভালোবেসে সুপারম্যান বলে ডাকে। সুপারম্যান তো বলতে পারে না, বলে তুপারম্যান। সমুদ্র, ইনি হলো তোমার বাবা। তীব্র এবং নন্দিতার সন্তান সমুদ্র। নন্দিতা এখন তাকে বুকের সাথে জড়িয়ে বসে আছে। তীব্র বসে নন্দিতার সাথে। এতিমখানা থেকে সোজা তীব্র বাসায় চলে আসে তার সন্তান ভাইয়া পুলিশ অফিসারও ছিল। জিপ বাড়িতে সামনে দাঁড়াতে তীব্র সন্তান সমুদ্রকে নিয়ে বাড়ি ঢুকে, নন্দিতা নন্দিতা কোথায়, দেখো আমাদের ছেলে, দেখবে না নিজের ছেলেকে, বলে ডাক্তারকে সোফায় বসলো। এদিকে নিজের বেঁচে আছে সেই খবরে তীব্র ফোন দিয়ে নন্দিতাকে, যাতে তৎক্ষণাৎ সে জ্ঞান হারিয়ে ফুলে যায়। এত বড় ধাক্কা সামলাতে পারেনি কাজের মেয়েটাকে দেখতে পেল নন্দিতা ফ্লোরে পড়ে আছে। অতঃপর মাথায় জল ঢালার পর নন্দিতার শ্বশুর ডাক্তারকে ডাকলে নন্দিতাকে স্যালান দিয়ে রাখা হয়। জ্ঞান ফিরতে তীব্র দেখলো, নন্দিতা নন্দিতা কোথায় তুমি, দেখো আমাদের ছেলে, দেখবে না নিজের ছেলেকে। কথাটা শুনে স্যালানের লাইনটা হাত থেকে ছুঁড়ে ফেলে পাগলের মতো নিচে ছুটতে থাকে। নিজের ছেলেকে দেখতে পেয়ে বুকে জড়িয়ে ধরে বসে আছে। কান্না করতে করতে তার চোখের জল শুকিয়ে গেছে। অফিসার তীব্র ভাইয়াকে বলল, চলুন, আপনার শাস্তি এখনও বাকি। আমি সব শাস্তি মাথা পেতে নিব অফিসার, আমার মনে কোনো কষ্ট নেই। একটা অপরাধ থাকতে আর একটা অপরাধ করেছিলাম, জড়িয়েছিলাম, এখন আমি কিছুটা মুক্ত, শাস্তি আমি মাথা পেতে নেব। হাতে হাত করা পরিয়ে নিয়ে যেতেই তীব্র বলল, অফিসার দাঁড়ান। অফিসার দাঁড়ানো। তীব্র উঠে চোখের জল মুছল, কাছে গিয়ে বলল, ভাইয়া তুমি যে অপরাধ করেছো তার কোনো ক্ষমা নেই, কিন্তু তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, আর তার থেকে বড় কথা, আমি আমার সন্তানকে ফেরত পেয়েছি। আজ যে বড়ই খুশির দিন। এই দিনে আমি চাই না তোমার জন্য মিহিতা বাবা মা মনে মনে কষ্ট পাক। মানুষ ভুল করেছো এবং ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। যতই হোক তুমি তো আমার বড় ভাইয়া, ছোট থেকে তোমার আদরে বড় হয়েছে, কিভাবে তোমার শাস্তি দেখবো বলো। ভাই, আমায় একটু জড়িয়ে ধরতে দিবি তোর ওই পাপি ভাইটাকে। তীব্র জড়িয়ে ধরে কান্না করলো। মিস্টার শেখর তার দুই ছেলেকে জড়িয়ে ধরে তিনি কান্না করছেন। আজ যে মান অভিমানের পালা শেষ। নিজের রক্তের সম্পর্কে ভাইকে রেখে তার সুখের দিনে যে একটা অপূর্ণতা রয়ে যাবে। তাদের সব মান অভিমানের পালা দেখে অফিসার চোখের জল মুছে বলল, এমন ভালোবাসার সম্পর্ক আমি আগে কখনো দেখিনি। সত্যি তো, এত অভিমান রেখে কী হবে, ভুল বুঝতে পেরে একসাথে থাকাই তো জীবন। আমরা বাঁচিই বা কয়দিন। এই কটা দিন যদি হিংসা অভিমান করে চলে যায় তাহলে বেঁচে থাকার কোনো তো হয় না। আমাদের পরিবার ব্যাপার আপনারা বুঝে নিন। তাহলে আমি আসি। তীব্র, কোথায় যাচ্ছেন অফিসার, মিষ্টিমুখ করে যান। আজ থেকে সব থেকে খুশির দিন। রাবেয়া বেগম বেজায় খুশি লাগছে। তিনি অফিসারকে শুধু মিষ্টি খাইয়ে রেয়াই দেন, সাথে 5টা প্যাকেটও মিষ্টি দিয়েছে। নন্দিতাকে জড়িয়ে ধরে বলল, বৌমা আমাকে মাফ করে দাও, অনেক কথা শুনেছি। নন্দিনী উত্তরতে বলল, মা আপনি বলছেন, আপনি তো মামা বলবেন না তো। আমার নিজের মাকে তো সেরে এসেছি, এখন আপনি তো আরেক মা। শেখর চৌধুরী আহ্লাদে গদগদ হয়ে বলল, কই আমার দাদুভাইকে, চলো তো দেখি। তোমরা তো কত শখ খেলনা কিনে রেখেছো, চলো। সমুদ্রে আনন্দ উৎফুল্ল শেখর চৌধুরীর সাথে বাগানে গেল। সমুদ্র ব্যাট হাতে দাঁড়িয়ে আছে, বল করছে শেখর চৌধুরী। নন্দিতা সমুদ্রের হাত ব্যাটের সাথে ধরে রেখেছে, ছোট্ট বাচ্চাদের মতো হাত ধরে ক্রিকেট খেলা সেভাবে। আর পেছন থেকে স্টাম্পের পেছনে রাবেয়া বেগম আশেপাশে সবাইকে মিষ্টি খাওয়াতে ব্যস্ত। তার মুখে যেন হাসি সরছেই না। শেখর চৌধুরী বল করলে নন্দিতা সমুদ্রের হাত দিয়ে ধরে থাকা ব্যাট দিয়ে মারতে বলটা উড়ে দূরে গিয়ে হাসছে। সমুদ্র খিলখিল করে আসছে, তাকে জড়িয়ে ধরে হাসছে নন্দিতা। পাশে দাঁড়িয়ে চোখে টলমল জল নিয়ে তীব্র তাকিয়ে আছে। শেখর চৌধুরী তীব্রের কাঁধে হাত রাখলেন। মা ছেলের এই ভালোবাসা উপভোগ করছে। মায়ের ভালোবাসা কত সুন্দর। সমুদ্র নন্দিতার দিকে তাকিয়ে মিনমিনে বলল, তুমি দলিয়ে ধরলে আমার এত ভালো লাগে কেন? কেউ ধরলে আমার এত ভালো লাগে না, কিন্তু তুমি ধরলে আমার খুব ভালো লাগে। সন্তানের মুখে এরূপ কথা শুনে মায়ের মনের অবস্থা কীরূপ হতে পারে সেটা বর্ণনা করা যায় না। এভাবে দিন কাটতে লাগলো। সমুদ্র বড় হচ্ছে, ক্লাস 2-এ পড়ে। একদিন স্কুল থেকে এসে তীব্র দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এটা দেখে কোনোরকম ব্যাগটা রেখে রান্নাঘর থেকে নন্দিতা হাত ধরে টানতে টানতে উপরে তীব্রের পাশে নিয়ে এসে বসলো। বাবাই দেখো, মাকে নিয়ে এসেছি লুকিয়ে লুকিয়ে। খাও কি, তাই না? এবার মজা বোঝো। সমুদ্রের কথা শুনে তীব্র নন্দিতা দুজনে হাসছে। তীব্র সিগারেট ফেলে দিয়ে বলল, সরি বাবু, এই যে কান ধরছি, এই যে নাক মুলছি, আর কখনো জিনিস ছুঁয়ে দেখব না। খুশি? খুব খুশি। সমুদ্রের এরূপ তোতলামো কথা শুনে তীব্র আর নন্দিতা হাসলো। তীব্র সমুদ্রকে কোলে নিয়ে নন্দিতাকে জড়িয়ে ধরল। তাদের সুখের জীবন শুরু। একটা ছেলে ফিরে পেল তার পরিবার, বাবা মা পেল তার সন্তান। আর কি চাই? এটাই কি যথেষ্ট নয়? সমাপ্ত। চন্দ্ররাতের মায়া শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।